ওয়েলকাম টু জাস্ট ফর জব। আজ অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটা ভিডিও। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022 হওয়ার পর থেকে তোমাদের কাছ থেকে অনেক মেসেজ পেয়েছি যে ডাব্লিউবিসিএস মেন্স 2022-এর জন্যে এই বাংলার ইংরেজি পেপারটা মানে ডেসক্রিপটিভ পেপারটা কিভাবে প্র্যাকটিস শুরু করবে তোমরা বারবার জানতে চেয়েছো আমার কাছে। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম প্রারম্ভিক বা মানে একদম প্রথমের দিকে কিভাবে তোমরা শুরুটা করবে বা শুরু করার আগে কি কি জিনিসপত্র তোমাদের কাছে রাখতে হবে, কি কি মেটেরিয়ালস রাখতে হবে, কি কি সোর্স তোমাদের কাছে থাকতে হবে যেখান থেকে তোমরা প্র্যাকটিসগুলো করতে পারবে বা কোয়েশ্চেন অ্যানালিসিসটা কিভাবে করবে সেইগুলো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। আর এবার থেকে আমি এই ডেসক্রিপটিভের যে সিরিজটা সেটা শুরু করলাম যতদিন পর্যন্ত মেন্সটা আর কি হবে ডাব্লিউবিসিএস 2022 ততদিন অবধি এটা চলবে এবং আমি সময় সময় বিভিন্ন ধরনের টপিকের ওপরে রাইটিং তোমাদেরকে প্রোভাইড করব ভিডিওতে আমার এই চ্যানেলে। তো আশা করছি এবার থেকে কন্টিনিউয়াসলি তোমাদেরকে ভিডিও দিতে পারবো, প্রোভাইড করতে পারবো। তো যাই হোক, আমরা আজকের এই ভিডিওটা তিনটেভাবে আলোচনা করব। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমরা প্রথমে কী কী টপিকগুলো আমাদেরকে লিখতে হয় সেগুলো আশা করি কম বেশি তোমরা মোটামুটি জানো, তাও আমি আলোচনার সুবিধার জন্য ওটা অল্প করে একটু বলে নেব। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাস্ট ইয়ার মানে 2021 সালের যে মেন্সটা হয়েছিল সেখানে আমরা কি কি প্রশ্ন দেখেছিলাম, মানে কেমন টাইপের প্রশ্ন এসেছিল সেইগুলোকে একটু অ্যানালিসিস করব, বা বিগত বছরে ওই দাগগুলোতে কেমন কেমন প্রশ্নগুলো এসেছিল সেইগুলো আমি তোমাদেরকে একটু বলবো, যাতে করে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয় বা কেমনভাবে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেইগুলো সম্পর্কে একটু বলবো। আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই প্রত্যেকটা দাগের মানে এই যে 5টা টোটাল দাগ থাকে 1 থেকে 5 পর্যন্ত, এই 5টা প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য কোন কোন সোর্স থেকে তোমরা পড়বে এবং কোন কোন সোর্স থেকে তোমরা প্র্যাকটিস করবে সেইটা আমি তোমাদেরকে বলে দেবো। আর সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই যেটা বলেছিলে যে ডেসক্রিপটিভের একটা নতুন ব্যাচ শুরু করার জন্য, তো সেটা আমি শুরু করছি এই সপ্তাহে, তো সেই সম্পর্কে তথ্য আমি তোমাদেরকে দেবো। তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা। তো প্রথমেই যেটা আসছি সেটা হচ্ছে এই যে ডেসক্রিপটিভ ইংলিশ পেপারটা রয়েছে, সেই ডেসক্রিপটিভ ইংলিশ পেপারের কটা টপিক আমাদেরকে লিখতে হয়। তো সেই দেখতেই পাচ্ছ তোমরা এখানে 5টা টপিকের কথা মেনশন করেছি। এই 5টা টপিক কিন্তু বর্তমানে আমাদেরকে লিখতে হচ্ছে। যার প্রথমে একের দাগে যে প্রশ্নটা সেটা থাকে হচ্ছে, একটা হয় অফিসিয়াল লেটার দেয়, অথবা অনেক সময় এখানে পার্সোনাল লেটারও দিতে পারে, এবং অথবা দিয়ে আরেকটা লেটার থাকে সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদেরকে করতে হয়। নাম্বার টু, দুয়ের দাগে যেটা থাকে সেটা হচ্ছে একটা রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং করতে হয়, এটা আমরা নিশ্চয়ই ছেলেবেলাতে তোমরা করেছো, রিপোর্ট রাইটিং যেভাবে করতে ওইভাবেই করতে হবে। তবে স্টাইলগুলো কিন্তু ছেলেবেলাকার মতো লিখলে চলবে না, একটু অ্যাডভান্স লিখতে হবে। আর নাম্বার থ্রি হচ্ছে লিখতে হয় রাইট আ কম্পোজিশন অন আ টপিক। যদিও এই তিনের দাগে কিন্তু 2017 সাল পর্যন্ত তুমি যদি দেখো, 17 সাল অবধি এখানে কিন্তু দিত ডায়লগ রাইটিং লিখতে দিত, কিন্তু 17-র পর থেকে 18, 19, 20 এবং 21 এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা করে কম্পোজিশন লিখতে দিচ্ছে, মানে কোনো একটা টপিকের ওপরে। ঠিক আছে, যেমন আমি বলবো কোশ্চেনগুলো যখন অ্যানালিসিস করবো তখন তোমাদেরকে বলবো, সেগুলো তিনটে থাকে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হয়। চারের দাগে যেটা থাকে সেটা হচ্ছে একটা প্রেসি রাইটিং লিখতে হয়, যেটা 40 নম্বরের থাকে, এবং 5-এর দাগে একটা ট্রান্সলেশন রাইটিং থাকে, অর্থাৎ যে যেরকম ভাষা সিলেক্ট করেছো, মানে যার বাংলা ভাষা সিলেক্ট করা আছে প্রথম পেপারে তাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, অথবা যে হিন্দি সিলেক্ট করেছে তাকে হিন্দি থেকে ইংরেজিতে করতে হবে, বা ইত্যাদি যে সমস্ত ভাষাগুলো রয়েছে, যে যেমনটা ভাষা সিলেক্ট করেছো তাকে সেইভাবে সেই ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন রাইটিং লিখতে হবে। তো এই হচ্ছে মোট 5টা টপিক, যেগুলো প্রত্যেকটারই মার্কস হচ্ছে 40 করে। এই হলো 40x5 200 নাম্বারের ডেসক্রিপটিভ ইংলিশ পেপার। তো এই টপিকগুলো মোটামুটি কম বেশি আমরা সবাই জানি। তো এবার আমরা যেটা বলেছিলাম যে এই যে 5টা টপিক থেকে লাস্ট ইয়ার কেমন প্রশ্ন এসেছিল সেইটা আমাদের খুব ভালো করে জানাটা জরুরি দরকার, কারণ বিগত বছরের প্রশ্ন থেকেই আমাদের আইডিয়াটা কিন্তু ক্লিয়ার হবে। তাহলে চলো স্টেপ বাই স্টেপ আমি একের দাগ দুয়ের দাগ করে প্রশ্নগুলো আগে একটু ভালো করে দেখে নিই। দেখো 2021 সালের মেন্সের যে কোশ্চেন পেপার ছিল সেই পেপারটা একটু ভালো করে খেয়াল করো। এখানে কোশ্চেন নাম্বার 1 দেখো আমি দিয়েছি, কি কোশ্চেন ছিল, রাইট আ লেটার টু দ্য প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ রিকোয়েস্টিং হিম ফর ওয়েভিং দ্য টিউশন ফিস ডিউরিং প্যান্ডেমিক পিরিয়ড। বুঝতেই পারছো প্রশ্নটা দেখে যে প্যান্ডেমিকের সময় এই যে টিউশন ফিসগুলো যাতে করে দেওয়া যায় সেই জন্য প্রিন্সিপালকে একটা চিঠি লিখতে হবে কলেজে। তাহলে বুঝতেই পারছি এটা একটা অফিসিয়াল লেটার অফকোর্স, এবং সেটা লিখতে দেওয়া ছিল কত ওয়ার্ডের মধ্যে, 150, মানে 150 শব্দের মধ্যে লিখতে দেওয়া ছিল, এবং বলা ছিল নাম এবং অ্যাড্রেসের পরিবর্তে এবিসি ইউজ করতে হবে। এটা সবসময় বলাই থাকে পিএসসির তরফ থেকে যে আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। যাই হোক,
এবং সেটা অথবা দিয়ে যে আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান এস্টিম ডেইলি প্রোটেস্টিং এগেনস্ট দ্য কর্পোরাল পানিশমেন্ট ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস। তাহলে বুঝতেই পারলে একটা কিন্তু দিয়েছে অফিসিয়াল লেটার আর দিয়ে দিয়েছে একটা এডিটোরিয়াল লেটার। তাহলে যে একের দাগে কিন্তু আমরা যে কোনো একটা লেটার লিখতে হবে আমাদেরকে। এবং তোমরা যদি আগের প্রশ্নগুলো দেখো, যেমন 2020 সালে এখানে কিন্তু একটা তখন পার্সোনাল লেটারও লিখতে দিয়েছিল, মানে সেখানে তুমি কোনো বন্ধুকে চিঠি দিতে পারে, ঠিক আছে, বা তোমার ফ্যামিলির কোনো ব্যক্তিকে চিঠি লিখতে হতে পারে, এরকম আর কি। মানে সবসময় যে ফিক্স থাকবে এমন না, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এডিটোরিয়াল লেটারটা ফিক্স থাকে, মানে এডিটোরিয়াল লেটারটা প্রায়ই লিখতে দেয়। তাহলে একের দাগের প্রশ্নটা আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু আমাদেরকে একটা লেটার লিখতে হবে। তো এইটার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এবার আমি পরে তোমাদেরকে বলে দেবো যে এই লেটারগুলো কীভাবে তোমরা প্র্যাকটিস করবে। আমি তোমাদের এই যে 5টা টপিক, প্রত্যেকটা টপিক কীভাবে লিখবে তার কি রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলো কিন্তু আজকের ভিডিওতে বলবো না। আজকের ভিডিওতে জাস্ট বলবো তোমাদের সোর্সটা কী হবে, কোথা থেকে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, বাকি কী মেটেরিয়াল হাতের কাছে রাখবে সেইগুলো বলবো, বা কোশ্চেনগুলোর সঙ্গে তোমাদের আজকে একটু পরিচিতি করিয়ে দিচ্ছি, এটুকুই। কোশ্চেন নাম্বার 1-এর পর দেখো, তাহলে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে 40 নম্বরের, কোশ্চেন নাম্বার 2-তে যাচ্ছে। তাহলে কোশ্চেন নাম্বার 1 কিন্তু আমাদেরকে 150 শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে অন অ্যান অ্যাভারেজ আমরা যদি এক একটা সেন্টেন্সে 8টা থেকে 10টা করে ওয়ার্ড ধরি, তাহলে 15 থেকে বা খুব বেশি হলে 20টা তোমার হচ্ছে সেন্টেন্সের মধ্যে, 15 থেকে 20টা সেন্টেন্সের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে। 150 শব্দ যেহেতু বলেছে, কম বেশি 8টা থেকে 10টা তো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হয়েই যায়। তাহলে 15 থেকে 20টা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমাদেরকে এই লেখাটা কমপ্লিট করতে হবে। ফলে বেশি লিখতে হবে তা নয়, লেখাটা কম্প্যাক্ট হবে, কিন্তু যেটুকু দরকার যে ফরম্যাটটা ফলো করতে হয় চিঠির ক্ষেত্রে, সেই ফরম্যাটগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। চলে আসছি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2-তে দেওয়া ছিল কি, 21 সালে দেওয়া ছিল ড্রাফট আ রিপোর্ট অন দ্য ওয়ে প্রাইভেটাইজেশন অফ গভর্নমেন্ট সেক্টরস ক্যান বি ডান ইন আ সেন্সিটিভ অ্যান্ড প্রিসেপটিভ ম্যানার। অর্থাৎ বলতে চাইছে গভর্নমেন্ট এই যে প্রাইভেটাইজেশনগুলো করছে সেগুলো কিন্তু আরও অনেকভাবে, আরও কি সেন্সিটিভভাবে বা আরও কি অন্যান্যভাবে এটা করা যেত যেভাবে সরকার করছে। তো এই ব্যাপারে তুমি কি মনে করছো? তাহলে দেখো, বুঝতেই পারছো রিপোর্ট যে দিয়েছে টপিকটা, এটা কিন্তু নর্মাল কোনো ঘটনার ওপরে নয়, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিপোর্ট। কাজে এইগুলোর খুব ভালো করে প্র্যাকটিস না থাকলে কিন্তু লেখাটা মুশকিল, এবং এগুলোর ভালো ইনফরমেশন বা তথ্য না জানা থাকলে তোমার লেখাটা কিন্তু অ্যাকুরেট হবে না, মানে ভাষা ভাষা হয়ে যাবে। কাজে এর জন্য যথেষ্ট প্র্যাকটিস দরকার, এবং এর জন্য সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে নিউজ পেপার রাইটিং, বিভিন্ন আর্টিকেলগুলোকে একটু খুঁটিয়ে পড়া আর কি, যতটা সম্ভব। তাহলে 2-এর দাগে কী করতে হয়, আমাদেরকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হয়, যেটা হচ্ছে 200 শব্দের মধ্যে। তাহলে মোটামুটি এটা আমরা ওই 25টা সেন্টেন্স বলতে পারি, 25টা সেন্টেন্সে 25 থেকে 30টা সেন্টেন্সের মধ্যে আমরা একটা রিপোর্ট রাইটিং লিখব। তো রিপোর্টেরও কিছু নিশ্চয়ই রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো আমরা জানবো পরবর্তীকালে, সেই রুলস মেনে কিন্তু আমরা লিখবো। কোশ্চেন নাম্বার 2-তে তাহলে আমাদেরকে একটা রিপোর্ট রাইটিং করতে হয়। এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে কী আছে দেখো, কোশ্চেন নাম্বার 3-তে বলা আছে রাইট আ কম্পোজিশন অন এনি অফ দ্য ফলোয়িং টপিক্স। অর্থাৎ নিচে যে 3টে টপিক বলা আছে এবিসিতে, এদের মধ্যে যে কোনো একটা টপিকের ওপরে আমাদেরকে একটা কম্পোজিশন লিখতে দেয়। যে 3টে টপিক 2021-এ এসেছিল সেগুলো একটু দেখে নাও। প্রথমে তো দিয়েছে দ্য মিনার্স অফ স্মার্টফোনস, অর্থাৎ স্মার্টফোনের ওপরে দিয়েছে, মানে একদম যুগোপযোগী যাকে বলে। বিতে দিয়েছিল সোশ্যাল সার্ভিস ইজ আ নেসেসারি পার্ট ইন হিউম্যান এক্সিস্টেন্স। সোশ্যাল সার্ভিস ইজ এটা ইজ হবে, সরি, সোশ্যাল সার্ভিস ইজ আ নেসেসারি পার্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স। অর্থাৎ মানে কি বলে, মানুষের এর জন্য একটা সোশ্যাল সার্ভিসটা কিন্তু একটা নেসেসারি পার্ট, এটা বলতে চাইছে। টপিকটা খুব সুন্দর টপিক। আর লাস্টে দিয়েছে যে জাঙ্ক ফুড অ্যান্ড ডিজিজেস। ফলে প্রত্যেকটা টপিক কিন্তু একদম বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এটা তৈরি করা, বুঝতেই পারছো তোমরা। তো এই 3টে টপিকের মধ্যে থেকে যে কোনো একটা টপিকের ওপরে তোমাকে লিখতে হবে কম্পোজিশন। তো আমি যদি লাস্ট ইয়ারের, মানে বিগত বিভিন্ন যে বছরগুলো ছিল তাদের প্রশ্নগুলো যদি বলি, তো 2020 সালে কিন্তু সেখানে ছিল দ্য সিভিল রাইটস, তারপরে ছিল মুভমেন্টস অ্যান্ড ইফেক্টস, তারপরে ছিল হাউ ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড অ্যাফেক্টস লাইফ অ্যান্ড পার্সোনালিটি, এটা ছিল। আর আরেকটা ছিল টেলিং ফেয়ারি টেলস টু চিলড্রেন দ্য কজ অ্যান্ড ইফেক্ট। তো এই 3টে ছিল 2020-তে। যদি 19-এ বলি, সেখানে ছিল ইনভলভমেন্ট অফ প্রেজেন্ট জেনারেশন ইনটু সোশ্যাল মিডিয়া। তাহলে বুঝতেই পারছো একদম যুগোপযোগী যে সমস্ত এগুলো আর কি। তো এইগুলো তোমরা বিভিন্ন নিউজ পেপারে বেরোয় আর্টিকেলগুলো, সেই আর্টিকেলগুলো তোমরা কিন্তু পড়লে অ্যান্সার দিতে পারবে, বা নিজেদের মতো করে প্র্যাকটিস করলেও করতে পারবে। তো আমি তোমাদেরকে সোর্স বলে দেবো কোথা থেকে প্র্যাকটিস করবে। বা আর কি ছিল, আরেকটা ছিল দেখো গ্লোবাল ওয়ার্মিং, তো সামাজিক একটা টপিকের ওপরে দিয়েছিল। নেক্সট বলছে রিডিং হ্যাবিটস ইন চিলড্রেন, শিশুদের মধ্যে পড়াশোনার যে অভ্যাস এটা গড়ে তোলাটা কতটা জরুরি, এরকম টপিকগুলোর উপর লিখতে দিয়েছিল। 18-তে দিয়েছিল যে মিউজিক অ্যাজ এ থেরাপি, এরকম একটা টপিক ছিল। তারপরে ছিল লাইটার স্কুল ব্যাগস ফর প্রাইমারি স্কুল চিলড্রেন, এরকম টপিকগুলো ছিল। তো এরকম মোটামুটি 3টে টপিক তোমাদের জন্য থাকবে, যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে, যেটা কিন্তু 40 নম্বরের হবে। বুঝতে পারলে আশা করছি।
অনেকটা ওই কী বলে এসের মতো, কিন্তু এসেটা অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট টপিকের ওপর হয়, এটা কিন্তু অনেকটা ভাববাচক। যাই হোক, চলে আসছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন দেখো দিয়েছে, এখানে কিন্তু লিখতে হয় রাইট আ প্রেসি অন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুটেবল টাইটেল। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রেসির জন্য তোমাদেরকে আলাদা করে একটা শিট দেওয়া হবে, সেই শিটে কিন্তু তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা করে ঘর। তো তার নির্দিষ্ট রুলস আছে, সেগুলো আমি প্রেসি যখন করাবো তখন বলে দেবো তোমাদেরকে কীভাবে এগুলো করতে হবে, ঠিক আছে। আর প্রেসির জন্য প্র্যাকটিস কোথা থেকে করবে সেগুলোও আমি কিন্তু বলে দেবো। প্রেসির জন্য 40টা নম্বর থাকে, তোমাদেরকে একটাই থাকবে, কিন্তু প্রেসি কোনো থাকে না যে অপশানস থাকে তার মধ্যে দুটোর মধ্যে একটা করবে, এরকম প্রায় থাকে না, বা বলা যায় না, হয়তো ভবিষ্যতে দিতেও পারে, কিন্তু জেনারেলি আমরা দেখেছি কি যেটা থাকে ওটাই আমাদেরকে করতে হয় প্রেসিটা। এবং প্রেসিটা বেশ আকার অনেকটা বড়ই হয়, তো সময় লাগে একটু প্রেসির জন্য, ভালো করে পড়ে জিনিসটা বুঝে তার অন্তর্নিহিত অর্থ বুঝে আমাদেরকে অ্যান্সার করতে হয়, তো প্রেসি একটু সময় লাগে। যাই হোক, তাহলে 4-এর দিকে কোশ্চেন নাম্বার 4-এ আমরা প্রেসি দেখতে পাচ্ছি, প্রেসি থাকে একটা, ঠিক আছে। এবং আরেকটা প্রশ্ন যেটা অনেকেই আমাকে করেছিলে, যে প্রেসিতে স্যার টাইটেলটা, এই যে বলা থাকে অ্যাড এ সুইটেবল টাইটেল, টাইটেলের জন্য কি বিশেষ কোনো মার্কস থাকে? তো আমি তাদেরকে বলতে চাই অবশ্যই মার্কস থাকে। তোমরা সম্ভবত 2020 বা 2019 একটু ডেসক্রিপটিভ যে পেপারটা আছে একটু খুলে দেখো, সেখানে কিন্তু লিখেই দেওয়া আছে এই 40 নাম্বারটাকে ডিভাইডই করা ছিল 5 + 35, মানে টাইটেলের জন্য 5 নাম্বার এবং বাকি লেখাটার জন্য 35 নাম্বার। কাজেই বুঝতে পারছো টাইটেলটা কতটা ভ্যালুয়েবল। এই প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে 5 নাম্বার কিন্তু টাইটেলের জন্য থাকে। হলো, এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5-এ আমাদেরকে কী করতে হয়, এখানে আমাদেরকে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন যে কোনো একটা প্যাসেজ, অনেকগুলো প্যাসেজ দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো একটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। এবার তোমরা যারা বাংলাকে বেছে নিয়েছো পেপার 1-এর জন্য, মানে যারা পেপারটা হচ্ছে বেঙ্গলি, যাদের মাদার টাং বেঙ্গলি, তারা কি করবে, তারা হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবে। যারা হিন্দি বেছে নিয়েছো, মানে প্রথম পেপারটা যারা হিন্দিতে দেবে, তারা অবশ্যই হিন্দি যেটা থাকবে প্যাসেজটা, সেই প্যাসেজটাকে ইংরেজিতে ট্রান্সফার করবে, এরকম আর কি। তাহলে এটাও থাকে কিন্তু 40 নম্বরের। এবং এখানে কিন্তু দেখবে দুটো দেওয়া থাকে এবং বলা থাকে এনি ওয়ান, ঠিক আছে, দুটোই করার দরকার পড়ে না, এনি ওয়ান বলা থাকে, যে কোনো একটা। আবার অনেক সময় বলা যায় না, 20 করে দুটোও দিয়ে দিতে পারে, যে দুটোকেই ট্রান্সলেট করো। তো প্রশ্নটা ভালো করে পড়ে নিয়ে যেমন বলবে তেমনভাবে অ্যান্সার করবে। এবং ট্রান্সলেশন কিন্তু আবারও বলি, এটা কিন্তু একদিনের বিষয় নয়, মানে অনেকেই আছে ভালো পড়াশোনায় ভালো, এমসিকিউতে প্রচুর ভালো নাম্বার পায়, কিন্তু ট্রান্সলেশন করার সময় সেরকমভাবে ভালো ট্রান্সলেট করতে পারে না, মানে ভাষা হয়ে পড়ে, সে কী বলে ওয়ার্ডগুলো ঠিক অ্যাকুরেট জায়গায় গিয়ে পৌঁছায় না। এর জন্য কিন্তু একটাই যেটা দরকার, সেটা হচ্ছে প্রথম থেকে খুব ভালো করে প্র্যাকটিস। কারণ তোমরা বুঝতেই পারছো এই সময় দাঁড়িয়ে পিএসসির যে কোনো পরীক্ষায় ডেসক্রিপটিভ পেপারে কিন্তু ডেসক্রিপটিভ পেপারটা একদম ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, কারণ ডেসক্রিপটিভ পেপারের নাম্বারটা আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। কেউ 10-20 পাচ্ছে, আবার কেউ সেখানে 60-70% মার্কস পেয়ে যাচ্ছে। ফলে এটা কিন্তু একটা বিরাট পার্থক্য করে দিচ্ছে। তাই ডেসক্রিপটিভ পেপারটাকে কেউ অবহেলা করো না, এই পেপারটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু তোমাকে চাকরি এনে দেবে। কাজে এই পেপারটা ভীষণ প্র্যাকটিসের দরকার আছে। আর এই পেপারটা এমন একটা বিষয় যেটা তুমি পড়ে দুদিনের মধ্যে রেডি করতে পারবে না, কারণ এটা একটা ধারাবাহিকভাবে নিয়মিত অভ্যাসের দরকার, তবেই কিন্তু তুমি এটা রেডি করতে পারবে এই পেপারটা। তো আজ থেকে শুরু করে ফেলো, দেরি করো না। তো আমরা 5টা টপিক নিশ্চয়ই বুঝতে পারলাম কী কী আমাদেরকে করতে হবে। এবার আসছি সোর্স কী হবে, আমাদের প্র্যাকটিসের সোর্স কী হবে, বা আমরা কোথা থেকে একটু আদ্রি মানে আইডিয়া পাবো, বা আমরা মানে কী বলে নিয়মকানুনগুলো শিখবো কোথা থেকে। আমি তো পরবর্তীকালে ইউটিউবে ভিডিও দেবো, সে তো ঠিকই আছে, বাট তোমরা নিজেরা কীভাবে করবে আর কি। দেখো, প্রথমে এবার আমি বুক লিস্টে আসছি, বা প্রত্যেকটা যে কোয়েশ্চেনগুলো আছে, কোন কোন কোয়েশ্চেনের জন্য কী কী জিনিস ফলো করব অ্যাপ্রক্স তোমরা করতে পারো আর কি। অনেক কিছুই আছে বাজারে, প্রচুর জিনিসপত্র রয়েছে প্র্যাকটিস করার। আমি মোটামুটি কয়েকটা বলে দিচ্ছি, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। দেখো, নাম্বার 1 যেটা বলছি সেটা হচ্ছে কি, কোশ্চেন নাম্বার 1-এ যেটা থাকে আমাদেরকে, কোশ্চেন 1-এ কী থাকে, কোশ্চেন 1-এ একটা লেটার রাইটিং থাকে। সেটা হয় এডিটোরিয়াল হতে পারে, হয় অফিসিয়াল হতে পারে, বা পার্সোনাল হতে পারে, যাই হোক না কেন। তো প্রথমে কিন্তু লেটার রাইটিংয়ের জন্য বিশেষ যেটা জরুরি, সেটা হচ্ছে তুমি আগে স্ট্রাকচারটা খুব ভালো করে যেন তোমার আইডিয়া থাকে, অর্থাৎ চিঠির যে গঠনটা, কোন জিনিসের পর কোন জিনিসটা থাকে, সেইটা সম্পর্কে যেন একটা সম্যক ধারণা তোমার থাকে, মানে কোথায় কোন জিনিসটা লিখতে হয়। কারণ চিঠিতে নাম্বারটা কিন্তু অনেক ডিভাইড করা থাকে বিভিন্ন, এটা আমরা ছেলেবেলা থেকেই পড়ে আসছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন তোমরা দিয়েছো তখনও নিশ্চয়ই তোমাদেরকে স্যার বলেছিলেন যে চিঠির স্ট্রাকচারের ওপরে মার্কস থাকে। এখানেও কিন্তু ঠিক তাই। তো সেই জন্যে আমাদের স্ট্রাকচারটা খুব ভালো করে মেনটেন করা উচিত। সেই জন্য তোমরা মোটামুটি সিবিএসসি বোর্ডের যে সমস্ত লেখাগুলো লেখা হয়, তো তোমরা গুগলকে আমি বলবো যে এই মুহূর্তে সবচেয়ে বড় তোমাদের কাছে যেটা সোর্স হতে পারে সেটা হচ্ছে গুগলের কাছে মানে পাবে না তুমি এরকম সোর্স প্রায় নেই বললেই চলে। তো তুমি আগে একটা মোটামুটি সিবিএসসি বোর্ডের
কোনো একটা রাইটিং, ঠিক আছে, তুমি একটা দেখে নাও গুগল থেকে যে স্টাইলটা কেমন লিখেছে। স্টাইল মানে আমি বলতে চাইছি যে তোমার অ্যাড্রেসটা কোথায় লেখা হচ্ছে, স্যালুটেশনটা কোথায় লেখা হচ্ছে, হলো, সেন্ডারের অ্যাড্রেস কোথায় হবে, রিসিভারের অ্যাড্রেস কোথায় হবে, হলো। তো সেই জিনিসগুলো কিন্তু ভালো করে স্ট্রাকচারটা খুব সুন্দর করে বুঝে নিতে হবে যে এডিটোরিয়াল লেটারটা কেমনভাবে দেখতে লাগে, মানে শুরুটা কেমনভাবে হয়, টু দ্য এডিটর, তারপরে কমা কমা কোন দিক থেকে, ডান দিকে লেখা হয় নাকি বাম দিকে লেখা হয়, এই জিনিসগুলো একটা বেসিক আর কি ফরম্যাটটা তোমরা একটু ভালো করে জেনে নাও। তো এইটা জেনে নেওয়ার পর তাহলে তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারবে। এবং তারপর প্র্যাকটিস করার জন্য আর কি বাজারে মোটামুটি দুটো বই পাওয়া যাচ্ছে, কমন বই, একটা মণ্ডল প্রকাশনীর আর একটা হচ্ছে কিরণ প্রকাশনীর। তো কিরণ পাবলিকেশন বা মণ্ডল প্রকাশনীর যে কোনো একটা বই তোমরা নিয়ে নিতে পারো, খুব একটা খারাপ নয়, তবে খুব একটা ভালো যে সেটা বলবো না, তবে মোটামুটি প্র্যাকটিস সেট অনেকগুলো করে আছে এই বইগুলোতে, তোমরা সেগুলো নিয়ে আর কি প্র্যাকটিস করতে পারবে। তো সেই জন্য তোমরা এগুলো নিতে পারো, নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারো। বা গুগলেও কিন্তু প্রচুর দেখবে প্র্যাকটিস পাওয়া যায় প্র্যাকটিসের জন্য, সেগুলো তোমরা সার্চ করেও কিন্তু লেখা প্র্যাকটিস করতে পারো। আগে স্টাইলটা বুঝে নাও, তারপর নিজের মতো করে লেখো। এবং তারপর তোমার আশেপাশে যদি কোনো পরিচিত স্যার থাকেন তাদেরকে দিয়ে, বা কোনো বন্ধু হয়তো আছে, ঠিক আছে, বন্ধুকে দিয়েও এগুলো চেক করাতে পারো খাতাগুলো। অনেক সময় নিজে চেক করলে কি হয়, ঠিকভাবে ইভ্যালুয়েট করা সম্ভব হয় না, সেই জন্য পাশের কাউকে দিয়ে তুমি এগুলো চেক করাতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার একটা মোটামুটি আইডিয়া তৈরি হবে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2-তে থাকে হচ্ছে ড্রাফটিং এ রিপোর্ট, একটা রিপোর্ট রাইটিং থাকে। এর জন্য বেস্ট যেটা হচ্ছে, মোটামুটি রিপোর্ট রাইটিং তোমরা সবাই পড়ে এসেছো মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, তো তার কীভাবে লিখতে হয় স্টাইলগুলো সেগুলো নিশ্চয়ই তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে আবার ওই একই জিনিস বলবো আমি, ক্লাস 10 বা ক্লাস 12-এর বইগুলো, যে গ্রামার বইগুলো আছে সেইগুলো একটু দেখে নাও। সে দাফেন দত্তা হতে পারে, রেয়ান মার্টিন হতে পারে, যে কোনো একটা বই দেখে আর কি রিপোর্ট রাইটিংয়ের স্টাইলটা একটু ভালো করে বুঝে নাও। নেক্সট তোমাকে কেউ করতে হবে, এটা কিন্তু আমি বারবার বলি যে কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে ডাব্লিউবিসিএসের মতো পরীক্ষায় যেখানে রিপোর্ট রাইটিংয়ের জন্য 40 মার্কস রয়েছে, সেখানে কিন্তু তুমি একটা ক্লাস 10-এর মতো করে লিখলে সেরকম নাম্বার পাবে না, হয়তো পাবে নাম্বার, কিন্তু তোমাকে যারা ভালো লিখবে তারা অনেকটাই তোমাকে পিছিয়ে ছেড়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য করতে হবে কি, সেই জন্য নিউজ পেপার পড়াটা কিন্তু মাস্ট এখানে, এটা কিন্তু দেখবে সবাই বলে, এবং বলে তার যথেষ্ট কারণও রয়েছে। কারণ তুমি যদি নিজে এই নিউজ পেপারগুলো পড়া শুরু করো, তাহলে কিছুদিন পর তোমার লেখার মধ্যে এত ইম্প্রুভমেন্ট দেখতে পাবে যে তুমি নিজেই বলবে যে হ্যাঁ, নিউজ পেপার পড়াটা কেন মাস্ট। এবার একটা কথা হচ্ছে, সবার পক্ষে নিউজ পেপার কিনে পড়াটা সম্ভব হয় না, মুশকিল হয়ে যায়। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, নিউজ পেপার যদি কিনতে না চাও কোনো প্রয়োজন নেই, হাতের কাছে ফোন আছে, সব পুরো নিউজ পেপার পড়ারও কোনো প্রয়োজন নেই। খালি প্রত্যেক দিন একটা আর্টিকেল, রোজ রোজ যদি নাও পারো, তুমি যদি সপ্তাহে 2 বা 2 দিন বা 3 দিন খালি একটা আর্টিকেল পড়বে, নিউজ পেপারে অনেক আর্টিকেল থাকে, তুমি শুধু একটাই আর্টিকেল পড়বে, হলো, একটাই আর্টিকেল, যে কোনো একটা টপিক, রাজনীতি ফাজনীতি বাদ দিয়ে বা তোমার নিজের পছন্দ মতো আর কি, যে কোনো একটা টপিক বেছে নিও। সেটা হয়তো দেখা গেল একটু বেছে নিও, একটু তোমাকে সিলেক্টিভ হতে হবে, সব পড়ার দরকার নেই। হয়তো দেখা গেল কোনো পরিবেশের ওপর কোনো একটা আর্টিকেল দিয়েছে, ঠিক আছে, এনভায়রনমেন্টের উপরে, বা কোনো একটা ধরো কনস্টিটিউশনের কোনো একটা বিষয়ের ওপরে দিয়েছে, ঠিক আছে, শিক্ষার ওপর কোনো একটা দিয়েছে, নারী শিক্ষার ওপরে কিছু একটা দিয়েছে, এরকম কোনো আর কি বিষয় যদি পাও তুমি, সেইগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করো, লেখার স্টাইলটা কেমন হয়েছে। এবার শুধু রিডিং পড়লে হবে না এখানে, কারণ তুমি যখন শিখছো তোমাকে শেখার মতো শিখতে হবে। কীরকমভাবে করবে, তা এখানে কিন্তু দেখো, তুমি যে পুরো আর্টিকেলটা পড়লে, আমি ধরে নিচ্ছি পুরো আর্টিকেলটার মধ্যে মিনিমাম হয়তো 300 বা 400টা শব্দ আছে। এবার তার মধ্যে তুমি দেখবে কিছু সুন্দর সুন্দর না ওয়ার্ড পাবে তুমি, যেই ওয়ার্ডগুলো তুমি হয়তো মানে নাও জানতে পারো, এটা সব সময় যে তুমি জানবে তাও সম্ভব না। তো সেইগুলো তুমি ডিকশনারিতে মানেগুলো দেখে নাও, মানেগুলো দেখার পর তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে এইটার অর্থ কী, এবং এইটা তুমি কোন রিপোর্টে চাইলে করতে পারো, ঠিক আছে। সেই আর কি, সেই জন্য যাতে ভবিষ্যতে তোমার ভোকাবুলারিটা একটু বাড়ে, বা নিউজ পেপারের কিছু যে একদম নিউজ পেপারের ভাষা, যাকে বলে সংবাদপত্রের ভাষা, বাঁধা ধরা ভাষা, যে ভাষাগুলো সচরাচর অন্য জায়গায় পাই না, আমরা নিউজ পেপারে বা সংবাদপত্রে পাই, সেই সুন্দর সুন্দর ভাষাগুলো তুমি যদি কালেকশন একবার করে রাখতে পারো, এবং সেগুলো যদি লেখার মধ্যে ইউজ করতে পারো, তাহলে কিন্তু লেখার মান অনেকটাই বেড়ে যাবে। তো সেই জন্য তোমার কাজ হচ্ছে, এই যে তুমি 300 বা 400টা শব্দের একটা আর্টিকেল পড়লে নিউজ পেপারে, সেখান থেকে 5টা বা 10টা এমন ওয়ার্ড তুমি লিখে রাখো পাশে, বাংলা মানে অবশ্যই লিখে রাখবে যাতে মনে থাকে, যেগুলোকে তুমি পরে কিন্তু অন্যান্য রিপোর্টে কাজে লাগাতে পারবে। এই অভ্যেসটা হয়তো প্রথম প্রথম একটু মনে হবে যে 1-2 দিন করার পর ইচ্ছে করবে না, কিন্তু এটাকে তোমাকে কন্টিনিউ করতে হবে যাতে তোমার রিপোর্ট রাইটিংটা খুব ভালো হয়। তো মার্ক মাই ওয়ার্ড, যদি তুমি এটা করতে পারো তাহলে দেখবে তোমার লেখার কোয়ালিটি কিন্তু অনেক বেড়ে যাবে।
তো এটা অবশ্যই তোমরা করার চেষ্টা করো। এবং প্র্যাকটিস করার জন্য আমি যেটা বললাম যে আর গুগল যেটা পড়বে তোমরা সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার যে কোনো একটা পড়ে নিতে পারো। আর হিন্দুটা খুব টাফ, আমি অন্তত বলবো এটার দরকার নেই খুব একটা। হিন্দু পড়তে পারলে খুবই ভালো, বাট আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া সোজা সোজা ভাষা লেখা থাকে, মোটামুটি একটা পড়ে যে কোনো একটা করে আর্টিকেল পড়ে মোটামুটি আইডিয়া নেওয়ার চেষ্টা করো। এবার আর প্র্যাকটিস করার জন্য ওই একই রকমভাবে কিরণ বা মণ্ডলের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেইখান থেকে তোমরা লেখা প্র্যাকটিস করতে পারো, বা আবারও বলবো গুগল থেকেও কিন্তু অনেক টপিক পেয়ে যাবে রিসেন্ট। বা ধরো এরকমও হতে পারে গত আগের দিন কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যখন মোটামুটি তোমার একটা লেখার অভ্যেস তৈরি হয়ে যাবে, তখন তুমি কি করবে, খালি শিরোনামটা পড়বে, শুধু হেডলাইনটা পড়ার পর আর কিচ্ছু দেখবে না। হেডলাইনটা পড়ার পর তুমি গল্পটা বুঝে নেবে যে কী হয়েছিল। হয়তো তুমি টিভিতে সেই স্টোরিটা সম্পর্কে জেনেছো, বা আজকাল তো ফেসবুক সবাই করে, এখন তো সব জিনিস সব নিউজ সবার কাছে মোটামুটি অ্যাভেলেবল, হয়তো তুমি স্টোরিটা সম্পর্কে জানো। তো জানার পর তুমি কি করো, তুমি নিজে ওইটার ওপর রিপোর্ট রাইটিং লেখো। লেখার পর নিউজ পেপারে কেমনভাবে লিখেছে তার সাথে কম্পেয়ার করো। ঠিক আছে, হয়তো প্রথম প্রথম দেখবে অনেকটাই ফারাক হচ্ছে না নিউজ পেপারের মতো, কিন্তু দেখবে আস্তে আস্তে এই যে তুমি নিউজ পেপার ফলো করে করে লিখছো। আর আরেকটা কথা বলবো, একটাই নিউজ পেপার ফলো করবে। আজকে টাইমস অফ ইন্ডিয়া, কালকে টেলিগ্রাফ, এমন করো না, একটাই নিউজ পেপার ফলো করবে, কারণ প্রত্যেকটা নিউজ পেপারের লেখার স্টাইল আলাদা আলাদা হয়। তো সেই নিউজ পেপারের মতো করে যখন তুমি বারবার প্র্যাকটিস করতে থাকবে, দেখবে তোমার লেখাও কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে। আর সবার আগে তো অবশ্যই আমি যে কথাটা বলবো যে টেন্স যেন প্রত্যেকের আইডিয়া ক্লিয়ার থাকে, মানে অ্যাটলিস্ট তোমাকে কঠিন লিখতে হবে না, কিন্তু যে টেন্স ফলো করে তুমি লিখছো বা বানানগুলো, স্পেলিংগুলো, এইগুলো যেন ভুল না হয়। এগুলো তো তোমাদের প্রথম ক্রাইটেরিয়া, এটা করেই নিতে হবে। আমি তারপরের ধাপগুলো আর কি বলছি এখানে। তো প্র্যাকটিস করার জন্য অবশ্যই গুগল সাহায্য নিতে পারো, বা কিরণ বা মণ্ডলের প্র্যাকটিস সেটের সাহায্য নিতে পারো। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে আমরা জানি কী রয়েছে। কোশ্চেন নাম্বার 3তে তোমাকে একটা টপিক লিখতে দেয়, 3টে থাকে, তার মধ্যে যে কোনো একটা। এর জন্য বেস্ট যদি সোর্স আমাকে বলো, তাহলে দেখবে পিকেতো সরকারের বইতে যে ডেসক্রিপটিভ বইটা আছে, ওখানে কিন্তু প্রায় 50টার মতন টপিক দেওয়া আছে, ঠিক যেরকম টপিকগুলো আসে পরীক্ষায় ওই রকম টপিকগুলো সম্পর্কে। তো এবার ওই টপিকগুলো থেকেই যে পরীক্ষায় আসবে এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। দ্বিতীয়ত আমি আরেকটা সোর্স তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে গুগলে তোমরা সার্চ করবে, ওই যে topper.com বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে প্রায় 500র মতন তুমি এরকম টপিক পেয়ে যাবে, যে টপিকগুলো তুমি কী করতে পারো, পড়তে পারো। খালি এখান থেকে যে আসবে তা নয়, তুমি শুধু, আমি বলবো এই টপিকগুলো পড়ে নিলে কী হবে, কীভাবে লিখতে হয়, কীভাবে এক্সপ্রেস করতে হয় এই জিনিসগুলোকে পয়েন্ট পয়েন্ট করে, সেই আইডিয়াগুলো তোমার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কাজেই এই দুটো সোর্স আমি তোমাদেরকে বলে দিলাম প্র্যাকটিস করার জন্যে বা পড়ার জন্যে। কোশ্চেন নাম্বার 3 জন্য 40 নাম্বারের যেটা কম্পোজিশন লিখতে দেয় একটা হলো। এখানে তুমি খেয়াল করবে একটা সোশ্যাল মেসেজের ওপরে কিন্তু একটা থাকে টপিক, বা কারেন্ট একটা কোনো প্রবলেম, যেমন আগেরবারে মোবাইল দিল, নেক্সট তার আগে দিয়েছিল যে ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, এটা কতটা ভালো বা কতটা খারাপ। তারপরে দিচ্ছে যে ছেলে মেয়েদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করা, মানে রিডিং প্র্যাকটিস, এটা আগ্রহী করা কতটা জরুরি। তো বুঝতেই পারছো রিসেন্ট মানে টপিকগুলোর ওপরে ভিত্তি করে দেয়। তো এই ধরনের টপিকগুলো গুগলে অ্যাভেলেবল আছে, পিকেতো সরকারের বইতেও অনেক কিছু আছে, তো এগুলো তোমরা একটু পড়ে নিতে পারো। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কী বলা আছে, কোশ্চেন নাম্বার 4-এ বলা আছে যে প্রেসি লিখতে হয় আমাদেরকে একটা 40 নম্বরে। তো এর জন্য বেস্ট সোর্স হচ্ছে পিকেতো সরকারের বই, কারণ এখানে অনেক প্রেসি রয়েছে। যদিও এই প্রেসিগুলো একটু ছোট ছোট আছে, আবার অনেক বড় বড় প্রেসিও রয়েছে। আমরা জেনারেলি দেখে থাকি যে WBCSE কিন্তু খুব একটা ছোট প্রেসি দেয় না, ওটা একটা বেশ বড়, প্যাসেজটা একটু বড় দেয়। তো আমি বলবো পিকেতো সরকার দিয়েই শুরু করো, তারপরে চাইলে তুমি কিরণের এই যে পাবলিকেশনের বইটা ওইটা দিয়ে প্র্যাকটিস করতে পারো, অথবা মণ্ডলের যে বইটা আছে বললাম ওইটা দিয়েও কিন্তু পড়তে পারো, মানে পড়ে মোটামুটি। আর কীভাবে প্রেসি লিখতে হবে তার রুলস অ্যান্ড রেগুলেশন তো এখন নিশ্চয়ই তোমরা জানো, বিভিন্ন গ্রামার বইতেই দেওয়া আছে রুলস অ্যান্ড রেগুলেশন, বা আমি যখন প্রেসির ওপরে ভিডিও নিয়ে আসবো তখন সেগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আর প্র্যাকটিস করার জন্য ওই যে আবার বললাম গুগলে প্রচুর পেয়ে যাবে, বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে, অ্যান্সারও করে দেওয়া আছে। তুমি নিজে প্যাসেজটা আগে খাতায় তুলে নিয়ে সেটা প্র্যাকটিস করার পর যে অ্যান্সারটা দিয়েছে ওরা করে দিয়েছে সেটা তুমি চেক করতে পারো, অথবা পিকেতো সরকারের বই থেকেও কিন্তু চাইলে প্র্যাকটিস করতে পারো। মোদ্দা কথা হলো প্র্যাকটিস, এবং তার আগে রুলসগুলো বুঝে নাও, রুলসগুলো বুঝে নিয়ে ধীরে ধীরে প্র্যাকটিস করতে শুরু করা। আর কোশ্চেন নাম্বার 5-এ যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনের জন্য পিকেতো সরকারের বই সবাই বলে, আমিও তাই বলছি, কারণ এই বইতে ট্রান্সলেশন যেগুলো দেওয়া রয়েছে ঠিক ওই ধাঁচের ট্রান্সলেশনই কিন্তু আমরা পিএসসির সমস্ত পরীক্ষায় দেখে থাকি, সেটা তুমি WBCS বলো বা ক্লার্কশিপ বলো বা মিসলেনিয়াস বা ICDS-এর যেটা হয়ে গেল, তো বেশিরভাগ কিন্তু আমরা দেখেছি যে ওই ধরনের কিন্তু ট্রান্সলেশনগুলোই পরীক্ষায় আসে। বা পিকেতো সরকার ছাড়াও তোমরা SP বক্সির যে ডেসক্রিপটিভ বইটা আছে, ডেসক্রিপটিভ পেপারের বইটা, ওইটাও তোমরা দেখতে পারো। পাশাপাশি এই তো কিরণ আর মণ্ডলের মধ্যে যে কোনো একটা বই যদি তোমরা কাছে রাখতে চাও আর কি প্র্যাকটিস সেটের জন্য, সেখান থেকেও তোমরা অনেক ট্রান্সলেশন পেয়ে যাবে, সেগুলো প্র্যাকটিস করতে পারো।
বা আজকাল তো ইউটিউবে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন ক্লাস অ্যাভেলেবল থাকে, তারপরে গুগলেও অনেক কিছু পেয়ে যাবে তোমরা। তো মোদ্দা কথা হলো প্রচুর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং হাতের কাছে এই আমি তোমাদেরকে যে সোর্সগুলো বললাম এই সোর্সগুলো রাখতে হবে। এবং তুমি প্রত্যেক দিন ডেসক্রিপটিভ যদি করতে নাও পারো, আপাতত এখন থেকে তুমি যদি সপ্তাহে 2 দিন বা 3 দিনও করতে পারো, তাহলেও কিন্তু তোমার অনেকটা এগিয়ে যাবে প্রিপারেশান। এবং আমি বলবো একসঙ্গে সব নয়, মানে কি বলে, একটা টপিক ধরো প্রথমে 2-1 দিন বা 1 সপ্তাহ সেই টপিকটার ওপর একটু আয়ত্ত করো, তারপর যাবে। না তো 5টা টপিকই যদি তুমি একসঙ্গে পড়তে শুরু করে দাও, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাওয়ার চান্স রয়েছে। একটা করে টপিক ধরো, সেইটাকে ক্লিয়ার করো আগে, ঠিক আছে? প্রথম সপ্তাহ ধরলে, তাহলে এই সপ্তাহে ধরো তুমি রিপোর্ট রাইটিং শিখলে, তাহলে এই 7 দিন তুমি শুধু রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করবে, হলো? বা 7 দিন কেন বলছি, তুমি 15 দিনও করতে পারো, যতক্ষণ না তোমার মনে হচ্ছে তুমি মোটামুটি একটা কমফোর্টেবল জোনে আসছো রিপোর্ট রাইটিং। তো একসঙ্গেই 5টা টপিক যদি তুমি লিখতে ভালো পারো, তাহলে তো কোনো সমস্যা নেই। আমি বলছি যারা মোটামুটি আর কি অনেকদিন হয়তো প্র্যাকটিসে নেই বা সবে রাইটিং শুরু করছো, তাদের ক্ষেত্রে এটা বলছি, তাহলে এটা কিন্তু খুব ভালো তোমাদেরকে হেল্প করবে। এছাড়াও কয়েকটা বই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো চাইলে তোমরা কাছে রাখতেও পারো। যেমন আড্ডা 24/7 একটা বই রয়েছে ডেসক্রিপটিভ পেপারে, তারপরে ডেসক্রিপটিভ ইংলিশের ওপরে আরও একটা বই আছে কম্পিটিটিভ গুরুজি সম্ভবত, ওইটা, বা আরিহান্তের ওই যেটা বললাম এসপি বক্সির একটা ডেসক্রিপটিভ পার্ট, ওইটাও তোমরা রাখতে পারো। এরকম অনেকগুলো বই মার্কেটে অ্যাভেলেবল আছে। এছাড়াও হয়তো আরও অনেক বই আছে, আমার ঠিক জানা নেই, তুমি অ্যামাজনে গিয়ে হয়তো দেখে নিতে পারো বইগুলো। তো এরকম অনলাইনেও পেয়ে যাবে, বা কলেজ স্ট্রিটেও অনেক নতুন বই হয়তো এরপর বেরোবে, অনেক প্র্যাকটিস সেটও বেরোবে। তো তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো নিয়ে কিন্তু চাইলে প্র্যাকটিস করতে পারো। মোদ্দা কথা হচ্ছে প্র্যাকটিস। কী সোর্স তোমার কাছে আছে সেটা হয়তো কিছুটা ইম্পর্টেন্ট, বা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তুমি কতগুলো প্র্যাকটিস করছো। বা আমি আরেকটা কথা বলবো যে খুব বেশি সোর্স নিয়েও খুব একটা লাভ নেই। একটাই সোর্স নাও মোটামুটি, সেটাকে আগে কাজে লাগাও। কাজে লাগানোটা ইম্পর্টেন্ট, তোমার কাছে কতগুলো সোর্স আছে সেটা ইম্পর্টেন্ট না। একটা সোর্স থাকলে সেটাই ইম্পর্টেন্ট হবে যদি তুমি সেটাকে পুরোটা ভালো করে প্র্যাকটিস করতে পারো, পুরোটা কমপ্লিট করতে পারো। আশা করি বুঝতে পারলে কি বলতে চাইলাম। তো এইভাবে কিন্তু চাইলে তোমরা মোটামুটি একটা আইডিয়া করে ফেলতে পারো যে রাইটিংগুলো কিভাবে হবে। তো এই 5টা টপিক যেটা ইংলিশ ডেসক্রিপটিভে আসে, আমি এই 5টা টপিক সম্পর্কে তোমাদের আলোচনা করে দিলাম। আর তার আগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে প্র্যাকটিস শুরু করার আগে যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা সালের প্রশ্নের পিডিএফ কিন্তু গুগলে অ্যাভেলেবল। তো সেগুলো চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে জাস্ট ফর জব, টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। সেখানে আমি এই প্রত্যেকটা সালের ডেসক্রিপটিভ যে পেপারগুলো, সেইগুলোও কিন্তু আমি আপলোড করে দেবো, তোমরা ওখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারো। হলো, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে প্রথম পর্বের ভিডিওটা, যেখানে আমরা ইংরেজি ডেসক্রিপটিভ পেপার নিয়ে আলোচনা করলাম, যে প্রারম্ভিক পর্বে তোমরা প্রস্তুতিটা কীভাবে শুরু করবে আর কি। এবার আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্ন কেমন লিখবে তোমরা, সেগুলো তো আমি রুলস অ্যান্ড রেগুলেশনে পরে আসবো, পরে স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিও চলবে। পরের দিন আমরা পার্ট 2-তে বাংলা ডেসক্রিপটিভ তোমরা কীভাবে শিখবে বা কীভাবে কি এটা করবে, বা সোর্স তোমাদের কী হবে, তার উপরে একটা ভিডিও নিয়ে আসবো। আর আরেকটা যেটা বলার ছিল, সেটা হচ্ছে তোমরা যারা বলেছিলে যে আমার ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে চাও, নতুন ডেসক্রিপটিভ ব্যাচ আমি শুরু করছি এই সপ্তাহে, তো যদি তোমরা জয়েন করতে ইচ্ছুক থাকো, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। যে নাম্বারটা আমি তোমাদেরকে এখানে দিচ্ছি স্ক্রিনে, সেই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও, এবং চাইলে মেলও করতে পারো জাস্ট ফর জব 111@gmail.com। এই নাম্বারে তোমার হচ্ছে এই মেলে তোমরা ইমেল করতে পারো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি ফোন করতে বলছি কেন, কারণ অনেক সময় ফোন কানেক্ট হতে চায় না নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তো তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই করবো। তো এই সপ্তাহে ব্যাচ শুরু হচ্ছে, যারা জয়েন করতে চাও তারা জয়েন করো। এবার ক্লাসগুলো কীরকম করে হবে, ক্লাসগুলো হচ্ছে আমি একটা ব্যাচে 10 জন রাখবো ঠিক করেছি, 10 জনের বেশি নয়, কারণ প্রত্যেকের খাতা আমি চেক করে দেবো, তো সেই জন্য সময় লাগবে আমার। একটা ব্যাচে 10 জন করে, খুব বেশি ব্যাচও না, একটা বা খুব বেশি যদি হয় তাহলে 2টো ব্যাচ হয়তো করতেও পারি। তো আপাতত একটা ব্যাচ নিয়ে এগোবো ঠিক করেছি। তো সেই জন্যে যে 10 জন থাকবে তাদের কিন্তু সপ্তাহে 2টো করে আমি ক্লাস নেবো, সপ্তাহে 2 দিন করে, একদিন ইংরেজি ডেসক্রিপটিভ, একদিন বেঙ্গলি ডেসক্রিপটিভ। তো ওই যে একদিন ইংরেজি ধরো হচ্ছে, সেদিন হয়তো আমি 2টো বা 3টে টপিকের ওপর তোমাদেরকে ভিডিও দিলাম, ঠিক আছে? তো সেগুলো তোমরা প্র্যাকটিস করলে, কেমনভাবে লিখতে হবে রুলস অ্যান্ড রেগুলেশন বলে দেবো, সেগুলোর পিডিএফ দিয়ে দেবো, এবং তোমাদের জন্য প্র্যাকটিস সেট দেবো, সেগুলো তোমরা লিখে আমায় পাঠাবে পিডিএফ করে, আমি সেগুলো চেক করে তোমাদেরকে বলে দেবো যে কোথায় কোথায় তোমাদের ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। তো এইভাবে মোটামুটি কিন্তু ক্লাসগুলো চলবে উইকলি 2 দিন করে। আশা করছি বুঝতে পারলে। তো যারা জয়েন করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ করে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তাহলে নেক্সট দিন তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো।